যাচ্ছে এবং এখন সেটা সুনিশ্চিতভাবে আমরা খবর পাচ্ছি চারপাশে কিন্তু ফের আক্রমণ শুরু হয়ে গেছে। খেয়াল রাখবেন, এটা তার মানে সংঘর্ষ বিরতি, এটা তার মানে ভারতের ওপর ফের একটা সন্ত্রাসবাদী জঙ্গি হানা। যে কোনো হানাই ভারতের ক্ষেত্রে এখন যুদ্ধ ভারত আজকে দুপুরবেলা ঘোষণা করে দিয়েছিল। সেই অর্থে এই যে ভারতের ওপর আক্রমণ শানানো হচ্ছে সেগুলো কিন্তু তাহলে ভারতের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা। আর এরপরে ভারতের তরফ থেকে আলাদা করে তাই যুদ্ধ ঘোষণাটা হয়তো কোনো দরকার পড়ে না, ভারত নিশ্চয়ই প্রত্যাঘাত করবে। কিন্তু এখন অবধি যা যা দেখতে পাচ্ছি, উধমপুরে ব্ল্যাক আউট হয়ে গেছে, উধমপুরে ড্রোন ঢুকছে, উধমপুরের ওখানে বিস্ফোরণের আওয়াজ রয়েছে। রাজৌরি সেক্টরে সেখানে পর পর প্রবল ফায়ারিং চলছে, পাল্টা ফায়ারিং চলছে, শব্দ শোনা যাচ্ছে। শ্রীনগরে তার ক্যান্টনমেন্ট এরিয়াতে বিরাট বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে পরপর। তার ছবি আমরা আস্তে আস্তে পেতে শুরু করেছি। জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন যে চারপাশে শ্রীনগরের বিস্ফোরণ ঘটছে, তারা কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ রাখছেন। সুতরাং একসঙ্গে যেদিন আমরা একটু ভাবছিলাম স্বস্তি পাবো, যেদিন ভাবছিলাম পাকিস্তানের শিক্ষা হয়েছে, তাদের একটু একটু বুদ্ধি ফিরেছে, এখন দেখা যাচ্ছে যাদের বুদ্ধিই নেই, তাদের বুদ্ধি ভ্রংশ হওয়ারও প্রশ্ন আসে না, তারা সত্যি কথা বলতে কি সিধে হওয়ার নয়। সুতরাং বুঝতে পারছেন এখন যেটা মনে হচ্ছে ভারতের কাছে এই সংঘর্ষ বিরতির প্রস্তাব দেওয়া এবং তারপরে আক্রমণ শানানো, এই দুটোকে যদি আপনারা পাশাপাশি রাখেন তাহলে কিন্তু আপনাদের মনেই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক, এটা কি আসলে একটা চক্রান্ত ছিল? দেখুন, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, জম্মু থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। জ্যোতির্ময়, কি অবস্থা? এই যে আবার ফের একটা সংঘর্ষ বিরতি ছিল সেটাকে যে ভঙ্গ করা হলো, কি অবস্থা? এটার নিশ্চয়তা কতটা পাচ্ছ? আমি এই মুহূর্তে জম্মুর কি পরিস্থিতি সেই আবহটা তুলে ধরার চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে লাইট অফ করে দিতে, তার কারণ আমরা জম্মু শহরে এই মুহূর্তে যে ছবি দেখছি অধিকাংশ জায়গা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। কয়েকটি জায়গাতে এখনো পর্যন্ত আলো জ্বলছে, কিন্তু অধিকাংশ জায়গা আমরা সম্পূর্ণভাবে দেখছি যে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা যখন লাইভ করছিলাম তখন আমরা দেখেছিলাম যে জম্মুর মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং রাস্তায় তারা দীর্ঘদিন পরে যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা রাস্তায় হাঁটছেন। কিন্তু এই মুহূর্তে রাস্তার যে ছবি আমরা ক্যামেরায় ধরার চেষ্টা করছি তাতে সম্পূর্ণভাবে অন্ধকার এবং সমস্ত শহরটা ঘন অন্ধকারে ডুবে রয়েছে। আর গত আধ ঘন্টা ধরে আমরা জম্মুর আকাশে একের পর এক বিভিন্ন কোণ থেকে ড্রোন উঠতে দেখছি এবং একই সঙ্গে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আবারও অ্যাক্টিভেট করা হয়েছে, বেশ কয়েকটি জায়গা থেকে ফায়ার করা হয়েছে, সেই ফায়ারিংয়ের শব্দ পর্যন্ত আমাদের কাছে আসছে। এখান থেকে সবথেকে নিয়ারেস্ট বর্ডার হচ্ছে আখনুর বর্ডার। প্রথম খবর আসে সেই জায়গা থেকে যে সেখানে লাগাতার গোলাগুলি চলছে, সেখানে লাগাতার শেলিং চলছে। প্রাথমিকভাবে সেই খবরকে সেনাবাহিনী তারা কনফার্ম করছিলেন না, কিছুটা সময় লেগেছে, কিন্তু যতক্ষণে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে ততক্ষণে উড়ি, রাজৌরি, পুঞ্চ সমস্ত জায়গা থেকে বিচ্ছিন্নভাবে এই খবর আসতে শুরু করে এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি নিজে প্রশ্ন করেন, তিনি নিজে এক্স হ্যান্ডেলে লিখে প্রশ্ন তোলেন যে এটা কি ধরনের সিজফায়ার, যখন লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে আর লাগাতার শেলিংয়ের শব্দ শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু আবারও একটা আতঙ্কের আবহ তৈরি হয়েছে, কারণ এই পাকিস্তানের কাছ থেকে বিন্দুমাত্র দায়িত্বশীলতা, সচেতনতা কোনো কিছুই প্রত্যাশিত নয়। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টার দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে ভারতীয় সেনা কি করে। কিন্তু আমাদের কাছে যে খবর এই মুহূর্তে আসছে যে ভারতীয় সেনা কিন্তু যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে। যেখানে যেখানে হামলা হচ্ছে ভারতীয় ভূখণ্ডে যে সমস্ত ভারতীয় নাগরিকরা একেবারে নিয়ন্ত্রণ রেখায় রয়েছে তাদের নিরাপত্তার জন্য যে পাল্টা প্রত্যাঘাত করা প্রয়োজন ততটুকুনি অত্যন্ত পরিসীমিতভাবে সেই প্রত্যাঘাত করা হচ্ছে। কিন্তু ভারত আজকে আলাদা করে, তুমি আমার সঙ্গে থাকো, আমরা ওখানকার পরিস্থিতি এরপর ধাপে ধাপে বুঝে নেব। আমার সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি সুমন রয়েছেন রাজস্থান থেকে, রাজস্থান সীমান্ত, সেখানে আমরা বলছি না তিনি কোথায় আছেন সঙ্গত কারণেই। সুমন, শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি, তবে
প্রচুর জোরে সাইরেন বাজছে। এবং তোমাকে বলে রাখি যে কিছুক্ষণ আগে রাজস্থান সীমান্তে যেখানে আমরা রয়েছি সেখানে কিন্তু আলো জ্বলছিল, হঠাৎ করে কিন্তু পুরো ব্ল্যাকআউট করে দেওয়া হলো। এবং তুমি আমার পেছনে যে সামান্য আলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে আমাদের আন্তর্জাতিক সীমানা। এবং তারপরেই কিন্তু সুক্কুর, বাভালপুর, ঘটকির মতন জেলা পাকিস্তানের, যেগুলোতে কিন্তু জঙ্গি ঘাঁটি ছিল যা ভারত গুড়িয়ে দিয়েছে। কিন্তু পাকিস্তান সিজ ফায়ার নিজেরা ঘোষণা করার পরে, নিজেরা অনুরোধ করার পরে আবার কিন্তু পোখরান, বারমেড ইত্যাদি জায়গায় রাজস্থানে সেখানে কিন্তু ড্রোন দেখা গিয়েছে, আমাদের কাছে আপডেট রয়েছে। এবং এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কে ভুগছেন। তবে একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিই অমৃতাংশুদা, বারমেড বা পোখরানের সমস্ত ড্রোন কিন্তু নিউট্রালাইজড হয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেম মারাত্মক কাজ করেছে। কোনো ড্রোন তা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি। তার আগেই কিন্তু আকাশে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তুমি ছবিটা দেখতে পাচ্ছ, আন্তর্জাতিক সীমানার ছবি, সম্পূর্ণ অন্ধকারে ডুবে রয়েছে। এবং এখানে কিন্তু বারমেড, পোখরান এবং অন্যান্য জায়গায় সেখানে কিন্তু এয়ার রেড সাইরেন বাজছে এবং বারবার আকাশে কিন্তু ড্রোন দেখা যাচ্ছে। তোমাকে বলে রাখি অমৃতাংশুদা যে কিছুক্ষণ আগে এখানে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসে ভারতের যে প্রত্যাঘাত তা উল্লাসের সঙ্গে পালন করছিলেন, কিন্তু অন্ধকারের মধ্যে শহর ডুবে গেল। এবং এইখানে স্থানীয় প্রশাসনের তরফে এক্ষুনি অ্যানাউন্স করা হলো আর যেন কেউ আলো না জ্বালান। তাই সঙ্গত কারণে আমরাও আলো অফ করে কাজ করছি। এবং তুমি দেখতে পাচ্ছ যে এয়ারফোর্স তারা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, তার কারণ আন্তর্জাতিক সীমানার কোন জায়গায় বলবো না, ওখানে কিন্তু এয়ার ফোর্স রয়েছে, এয়ারফোর্সের বেস রয়েছে। সেখান থেকে কিন্তু যে বড় আলোগুলো সেগুলোও কিন্তু নিভিয়ে ফেলা হয়েছে। পাকিস্তান যারা কার্যত অনুরোধ করলো সিজ ফায়ারের, তারা কিন্তু কোনোদিন কথা শোনেনি, তারা কোনোদিন কথা রাখেনি। কারণ সেই দেশ এই জায়গাটাতে সুমন তুমি আমার সঙ্গে থাকো, কেউ কথা রাখে না এটা আমরা শুনতাম, কিন্তু পাকিস্তান যে কথা রাখে না সেটা তো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সমর বিশারদ, প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, TV9 বাংলায় আপনাকে স্বাগত। এই যে পাকিস্তানের এই যে কাজকর্মগুলো তারা অনুরোধ করলো, তারপর তারা হঠাৎ করে আবার সিজ ফায়ার ভায়োলেট করছে। ড্রোন দেখুন, যদি আমরা ওই পুঞ্চ, রাজৌরি এই সমস্ত জায়গায় মানে প্রায় রেগুলার বেসিসেই সিজ ফায়ার ভায়োলেট করে সেনারা গুলি টুলি চালায়, আমরা সেটাতে অভ্যস্ত, ওখানকার সেনারা অভ্যস্ত, স্থানীয়রা অভ্যস্ত। কিন্তু এই যে ঝাঁকে ঝাঁকে আবার ফের ড্রোন ঢোকাচ্ছে অ্যাক্রস দ্য বর্ডার, সমস্ত বর্ডার দিয়ে, তার মানে হচ্ছে গোটা জায়গাটা এবার কিন্তু পাকিস্তানি সেনা, ওটা বিচ্ছিন্ন ঘটনা না, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা করছে। আমার জাস্ট দুটো প্রশ্ন। এক, এইভাবে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেওয়া হলো, প্রস্তাব দিলেন ডিজিএমও শামশাদ মির্জা, এবং তারপরে গোটা ব্যাপারটা ভারতের তরফ থেকে ঘোষণা করা হলো, ট্রাম্প ঘোষণা করে দিলেন। তাহলে কি পাক সেনার মধ্যে এমন কোনো ভাগাভাগি হয়ে গেছে যে একটা অংশ মানছে আরেকটা অংশ মানছে না? এটা হচ্ছে এক। আর দুই, যেভাবে তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো, এরপর কি গোটা বিষয়টা যুদ্ধের দিকেই যায়? দেখুন, প্রথম প্রশ্নের উত্তর আমি আজকে একটি সর্বভারতীয় চ্যানেলেই 7:30টার সময় বলছিলাম যে এই যে সংঘর্ষ চুক্তি যেটা হচ্ছে, সংঘর্ষ বিরতির চুক্তি, এই চুক্তির কোনো মানে হয় না। কারণ আমি কোট আনকোট বলছি, আমি নিজে পশুপ্রেমী, তাও বলছি যে পাকিস্তান কুকুরের বেকালের, এ কিছুতেই সোজা হবে। পাকিস্তানকে আমি নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অজিত দোভালজি এবং সমস্ত সেনার অধিকর্তারা তারা সবাই আমার থেকে অনেক ভালো জানেন, পাকিস্তান আর্মির বলে কিছু হয় না, পাকিস্তানে কন্ট্রোল হয় না। ভারতীয় আর্মির কিন্তু 3 জন প্রধান রয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন, তারা একটা ডিসিশন। পাকিস্তানের হাজারখানা লবি, আইএসআই একটা বিরাট লবি, এবং আইএসআই এবং পাকিস্তানের বিশেষ করে পাঞ্জাবি যে অফিসার্স, ওদের ম্যাক্সিমাম অফিসার্স পাঞ্জাবি, তারা প্রচন্ড ভারত বিরোধী এবং তারা আইএসআই কেও কন্ট্রোল করে। এবং আইএসআই এবং পাঞ্জাবি অফিসার্সরা কিছুতেই এই যে সংঘাত বিরোধী চুক্তি বা বিরতির যে চুক্তি সেটা মানবে না, এবং সেটা প্রমাণ আমরা পেলাম। এবং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আপনিও তাই বললেন, যদি পাক অকুপাইড কাশ্মীর থেকে আক্রমণ হতো তাও আমরা বুঝতাম সেটা জেহাদিরা করছে। কিন্তু আপনি দেখুন, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, পুরো সীমান্ত জুড়ে যেটা হচ্ছে, এটা সেনার সরাসরি হস্তক্ষেপ না থাকলে হতে পারে না। দ্বিতীয় প্রশ্ন আপনার যেটা, সেটাতে আমি যাই, যেরকম ভাবে এই 2-3 ঘন্টার মধ্যে এই সংঘাত বিরতি চুক্তি এরা উল্লঙ্ঘন করলো, সেটাকে অপমান করলো, আমি নিশ্চিত ভারতের সমুচিত জবাব দেবে, প্রত্যাঘাত করবে এবং তার মাত্রা বহুগুণ বেশি হবে। এইখানে আমি আপনাকে একটা জাস্ট এখানে একবার একটু থামি একটা জিনিস জিজ্ঞেস করি।
এটা কি ওদের তরফে আপনার কি মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি ছিল, একটু টাইম কেনা স্ট্র্যাটেজি? ভারত যেভাবে সকাল থেকে ধরুন কালকে পর্যন্ত ভারত ড্রোন উড়িয়ে এবং ওদের যে যাবতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে পরীক্ষা করে এবং অকেজো করে, যাই হোক সেটা করার পর আজকে সকাল থেকে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে ওদের এয়ারবেসগুলোকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল, ওদের কোমর ভেঙে দিচ্ছিল, তারপরে ওদেরকে একটু সময় দরকার ছিল গুছিয়ে নেওয়া, সেই জন্যই কি ওরা এই সংঘর্ষ বিরতিতে গেছিল? আপনার কি মনে হয়? নিশ্চয়ই, এক নম্বর দেখুন সেটা নিশ্চিতভাবে যে এরা একটা সময় কেনার জন্য এই জিনিসটা করেছে। দ্বিতীয় যেটা, যে পাকিস্তান, আমি এটা সন্ধ্যাবেলাতেই বলছিলাম, পাকিস্তান সেনাবাহিনীর যে অবস্থা, যে কোনো মুহূর্তে সেখানে অভ্যুত্থান হবে, যে কোনো মুহূর্তে অভ্যুত্থান হবে। পাঞ্জাবি রেজিমেন্টের বা পাঞ্জাবিদের যে প্রতিনিধি ডাইরেক্টর পাকিস্তান সেনা সর্বাধ্যক্ষ আসিম মুনির, তাকে সরিয়ে দিয়ে আর কোনো উগ্র কেউ একজন আসবে, কারণ পাকিস্তানের সিনিয়র অফিসাররা প্রত্যেকে তাবলিগি জামায়াতের লোক, প্রত্যেকে। এরা মাঝে মাঝে যায় তাবলিগি জামায়াতে, এরা ভাষণ দেয়, মোটিভেশনের কথা বলে, এবং অল্প বয়সে সব তাবলিগি জামায়াত থেকে এসেছে। এরা সাংঘাতিকভাবে ভারত বিরোধী, এবং এদের মধ্যে যে আর্মির যে একটা ডিসিপ্লিন সেই ব্যাপারটা নেই। এরা সমস্ত আলাদা আলাদা গোষ্ঠীর লোক, আর গোষ্ঠীপতির কথা এরা চলে। এরা প্রধানমন্ত্রী, পাকিস্তান সরকার রাওয়ালপিন্ডি ইসলামাবাদ, তার বাইরে আর যায় না, তার বাইরে কোনো কন্ট্রোল নেই। সেটা বিভিন্ন গোষ্ঠীর লোক, বিভিন্ন আর্মি বা এসআই, বিভিন্ন গোষ্ঠীর লোক, বিভিন্ন সিনিয়র অফিসারদের কথাই চলে। এবং ওরা জানে যদি এই যেটা সংঘর্ষ বিরতি বা এই সংঘাতের বিরত চুক্তি, এটা যদি বেশি দিন চলে, তাদের ওদের সমস্ত ফান্ডিং গুলো বন্ধ হয়ে যাবে। এইখানে আমি আপনাকে জাস্ট একবার থামাচ্ছি। আমার যেটা জানার আগ্রহ সেটা হচ্ছে, ধরুন ভারত আজকে যখন এই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল, এই ঘোষণাটা বা দুপক্ষের মধ্যে কথাবার্তা, তার আগে ভারত কিন্তু ঘোষণা করেছিল যে, আপনি শুনতে পাচ্ছেন দীপাঞ্জন বাবু? দীপাঞ্জন বাবু শুনে যাচ্ছে? রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, আমি বলতে চাইছি যে ভারত যখন আজকে সংঘর্ষ বিরতির কথাটা ঘোষণা করলো, বা তার আগে যখন ডিজিএমও পর্যায়ে দুদেশের মধ্যে কথাবার্তা হলো, তার আগেই কিন্তু ভারতের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল যে এখন থেকে ভারতের বিরুদ্ধে যে কোনো রকম আগ্রাসন, যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ, সেটা কোনো ব্যক্তির হোক বা কোনো রাষ্ট্রের হোক, বা এমন কোনো ব্যক্তি যিনি কোনো রাষ্ট্রে আছেন সেটাও যদি হয়, তাহলে সেইটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে ধরা হবে। তার মানে ভারতও অটোমেটিক্যালি, তাদের আর কোনো দায় থাকছে না, জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের আত্মরক্ষার অধিকারে তারাও যুদ্ধ হতে যেতেই পারে। এটা কি পাকিস্তান এরকম কাণ্ড কারখানা করতে পারে, এটা বুঝেই ভারতের তরফে এই ঘোষণাটা আগ বাড়িয়ে করে দেওয়া হয়েছিল? দেখুন, আমি যতটুকু আমার নিজস্ব খবরাখবর আমি যতটুকু জানি, মানে পুরনো কন্ট্যাক্টসে, যে ভারত সরকার সম্পূর্ণ প্রিপারেশন নিয়েছিল যদি সংঘাত বিরতি চুক্তি হয়, এবং সেই চুক্তি মাফ করবেন, যদি ভারতের সংঘাত বিরোধী চুক্তি হয়, আবার এই সংঘাত বিরোধী চুক্তি মানে ভারত 12 তারিখ যে ডিমান্ড প্লেস করছিল এই সংঘাত বিরোধী চুক্তির জন্য, তাতে ভারত কিন্তু কতগুলো খুব ক্রুশিয়াল ডিমান্ড করেছিল। যে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই করছে সেটার জন্য দেখার জন্য ভারত দাউদ ইব্রাহিম, সৈয়দ মাসুদ আজহার এবং হাফিজ মোহাম্মদ শেখ, 3 জনকে ভারত চাচ্ছিল যে আমাদের এই 3 জনকে ফেরত দাও, তাহলে আমরা বুঝবো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তোমাদের লড়াই বা তোমাদের বক্তব্য সঠিক। আর এইটা আইএসআই কে পাগল করে দিয়েছে, কারণ অনেক কিছু খুলে যাবে, পৃথিবী তোলপাড় হয়ে যাবে। তার জন্য এখন আইএসআই এবং পাকিস্তান আর্মির একটা অংশ ভারতকে এবং পাকিস্তানকে যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে, কারণ এদের কারোর অ্যাকাউন্টেবিলিটি নেই। মাসুদ আজহার, হাফিজ সৈয়দ যদি ভারতকে প্রত্যর্পণ করতে বাধ্য হয় পাকিস্তান, তো পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, অনেক কিছু বেরিয়ে আসবে, বহু দশকের অনেক জিনিস বেরিয়ে আসবে। সেই জন্য বাধ্য করছে এই উস্কানি দিয়ে ভারত যাতে সরাসরি যুদ্ধে যুক্ত হয়ে যায়, তারপর দেখা যাবে ধ্বংস হয়ে গেলে ওদের কিছু করার নেই। ধর্মান্ধ জিহাদিদের কাছে কোনো এথিক্স বলে কিছু হয় না, দে ডোন্ট কেয়ার। মানুষের জীবন, নিজেদের জীবন, কোনো কিছুকেই কেয়ার করে না। এটা ওরা প্ররোচনা দিয়ে ভারতকে যুদ্ধের জন্য লিপ্ত করতে বলছে, এবং ভারত সম্ভবত সঠিকভাবেই রেসপন্স দেবে। আমি আপনার কাছে আবার আসবো, আপনি দীপাঞ্জন বাবু একটু থাকুন আমাদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, এবং নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ,
এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের থেকে এবং ভারতের তরফ থেকে কোনো রকম সরকারিভাবে কোনো বিবৃতি কি আমরা পাচ্ছি? এখনো পর্যন্ত ভারতের সরকারি স্তরে কোনো বিবৃতি নেই, কিন্তু অমৃতাংশু, আমি দুটো পরপর টুইট বা এক্স পোস্টের কথা বলবো ওমর আবদুল্লার। একটা হচ্ছে তিনি প্রথম যখন বলেন যে এটা কি হচ্ছে শ্রীনগরে, এটা কি ধরনের সংঘর্ষ বিরতি যে শ্রীনগরে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, এবং তারপরের যে এক্স পোস্ট বা টুইটটা তিনি করেন সেখানে তিনি বলেন সংঘর্ষ বিরতি, কিসের সংঘর্ষ বিরতি, গোটা শ্রীনগরের আকাশে এয়ার রেড সাইরেন বাজছে। প্রথম এক্সপোস্ট বা টুইটটা 2.3 মিলিয়ন ইতিমধ্যে শেয়ার হয়ে গিয়েছে, আর সেকেন্ডটার 1.3 মিলিয়ন, অর্থাৎ গোটা পৃথিবীতে গোটা বিশ্ব জুড়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে যে গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব, সেটা আমরা জানি। সেই গুরুত্বের জায়গা থেকে ওমর আবদুল্লাহ টুইটের এই শেয়ার আমি নিশ্চিতভাবে বোঝাতে পারছি অমৃতাংশ যে গোটা বিশ্ব জেনে ফেলেছে পাকিস্তান আসলে কি করেছে। এবার আমি একটা দ্বিতীয় কথাতে আসি, যেটা এই মুহূর্তে আমি আমাদের জন্য একটা ব্রেকিংও বলতে পারি। আমার সঙ্গে একটু থাকো অনির্বাণ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সুমনের কাছে, রাজস্থান থেকে সুমন রয়েছে। সুমন যেখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পাশেই ব্লাস্ট হয়েছে, এই মুহূর্তে একটা ব্লাস্টের শব্দ শোনা গেছে, সেখানে আমি চলে যাচ্ছি সুমনের কাছে। সুমন, প্রথম কথা হচ্ছে তুমি ঠিক আছো তো? আমার আগ্রহ সবার আগে তুমি ঠিক আছো তো, তারপরে বলো ওখানে ঠিক কি হয়েছে। সুমন। কিছুক্ষণ আগেই এখানে 2-3 বার বিস্ফোরণের শব্দ শোনা গেল। আমি এবং আমার ক্যামেরা বন্ধু তুষার ঘটক দুজনেই অক্ষত আছি। তবে তোমাকে বলতে পারি এখানে কিন্তু বারমের, পোখরান এবং আমরা যেখানে রয়েছি সেটা আমি ডিসক্লোজ করব না, বিভিন্ন জায়গায় বারবার কিন্তু এই ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে এবং আমরা নিজেদের কানে নিজেদের ক্যামেরায় রেকর্ড করলাম 2 থেকে 3 বার একেবারে বিকট শব্দের বিস্ফোরণ হলো এই এলাকায় কোথাও একটা হবে। তোমাকে বলে রাখি, পাকিস্তান তারা এই যুদ্ধবিরতি ঘোষণা করার পরে যেভাবে কাপুরুষোচিত আক্রমণ করছে তার কিন্তু নিন্দা গোটা বিশ্ব থেকে হচ্ছে। তবে আমি তোমাকে আরও একবার দেখাবো, আমি যেখানে রয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ অন্ধকারে ডুবে রয়েছে এবং বারবার স্থানীয় প্রশাসনের তরফে পেট্রোলিং করা হচ্ছে এবং ঘোষণা করা হচ্ছে কেউ যেন কোনোভাবে বাড়ির বাইরে না বেরোন এবং যেন জানলা বন্ধ করে রাখেন। তবে একটা কথা তোমাকে বলতে পারি, যেভাবে ঝাঁক ঝাঁক ড্রোন ঝুঁকছে এবং তা ইন্ডিয়ান এয়ার যে মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে তা কিন্তু বারবার তাকে প্রতিহত করছে এবং আমরা অক্ষত আছি অমৃতাংশুদা। তবে এখানে কিন্তু যে পরিস্থিতি সেখানে গোটা রাজস্থান জুড়ে এবং রাজস্থানের যে এলাকাগুলোর কথা আমি তোমাকে বললাম, বারমের, পোখরান, সেগুলো জুড়ে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এবং পুরো মুভমেন্ট রিস্ট্রেন করা হয়েছে। তার কারণ পাকিস্তান যারা মুখে বলার পরেও, অনুরোধ করার পরেও কার্যত সেই কথা রাখতে জানে না, তা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে এবং রাজস্থানে দাঁড়িয়ে তা কিন্তু টের পাওয়া যাচ্ছে অমৃতাংশুদা। সুমন, আমার সঙ্গে থাকো তুমি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত TV9 বাংলায়। অবশ্য এখন যা পরিস্থিতি, এখন আর এই ফর্মালিটিস করার সত্যি কোনো বোধহয় সময় নেই। আমরা দেখছিলাম গোটা দেশ আশা করছিল যে হয়তো এবার এই যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। পাকিস্তান নিজে হয়তো শুভবুদ্ধি উদয় হয়েছে, তাই জন্য তারা ভারতের সঙ্গে কথা বলে তারা চেয়েছে যে গোটা ব্যাপারটাকে আপাতত থামিয়ে রেখে ব্যাপারটাকে মিটমাট করে নিক। কিন্তু তারপর যারা চাইলো সেই পাকিস্তানি আবার খানিকক্ষণের মধ্যে এইভাবে আক্রমণের রাস্তায় চলে গেল, এটা আপনি কিভাবে দেখছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কথা, মুখ ডোনাল্ড ট্রাম্প যে খুব গর্বের সঙ্গে একটা টুইট করলো, তার মুখ প্রায় পুরো বিশ্বের সামনে তাকে একটা অসম্মানের দিক পাকিস্তান ছুড়ে দিল। এক, দ্বিতীয়ত পাকিস্তানকে ভারতবাসী খুব ভালো করে চেনে, 140 কোটি ভারতবাসী ভালো করে চেনে, এটা নতুন নয়। এবং আমরা জানি যে পাকিস্তান কি করতে পারে, তাদের বিশ্বাস করা যায় না, তাদের বিশ্বাসযোগ্যতা এত তলান্নিতে তাদের কোনোদিন যখন আগ্রায় সামিট হচ্ছে তখন আমাদের কারগিলের বিভিন্ন চূড়ায় তারা জঙ্গি এবং রেগুলার ফোর্স পাঠাচ্ছে, যখন সফর হচ্ছে, বাস সফর হচ্ছে, গুডউইল সফর হচ্ছে, তখন এখানে ভারতে কাশ্মীর উপত্যকায় জঙ্গি পাঠিয়ে সাধারণ মানুষকে তারা মারছে। তাই কাশ্মীর উপর যে এক্সিস্টেন্স পাকিস্তানের সামরিক বাহিনী, এটা আজকে নতুন নয়। এবং আমরা জানি যে পাকিস্তান যে সামরিক বাহিনী এবং ISI, তাদের একটাই লক্ষ্য, তাদের এক্সিস্টেন্স হচ্ছে ভারত এবং কাশ্মীর, যা তাকে যত রক্তে ক্ষয় করতে পারবে তাদের এক্সিস্টেন্স তার উপরে। আর একটা কথা আমি বলতে চাই, যে খবরের এখনো কোনো আমরা জানি না, ফ্রম ভেরি আনকনফার্ম সোর্স, যদি এমন কিছু হয়ে থাকে পাকিস্তানের মধ্যে, তার এক কোনো প্রাক্তন প্রধানমন্ত্রী যে কথা আমরা শুনতে পাচ্ছি, যদি একটা বড় যদি আছে,
সেই যদি হয়ে থাকে এবং সেটা জানে, সেটা যদি ছড়িয়ে যায়, যেমন বিশ্বে অনেক আনকনফার্ম নিউজ সংবাদ মাধ্যমে মিথ্যে কথা ছড়ায়, তাই এটা মিথ্যেই ধরে নিচ্ছে, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে পাকিস্তানের মধ্যে সিভিল ডিসোবিডিয়েন্স শুরু হয়ে যাবে এবং একটা সিভিল রাইট এটাকে বন্ধ করার জন্য এই একটা ফন্দি, আমি একটা পসিবিলিটির কথা বলছি অমৃতাংশুদা, যে এটা একটা ফিজিবিলিটি হতে পারে, এই ফিজিবিলিটি হতে পারে যে সিভিল রাইটটা কন্ট্রোল করতে পারবে না সামরিক বাহিনী, পাকিস্তানের সামরিক। তাই আবার এই একটা ঘটনা শুরু করে এই ফলস জিঙ্গোইজম, ফলস পেট্রিয়টিজম, ফলস ন্যাশনালিজম পাকিস্তানের সামরিক বাহিনী নিজেদের নাগরিকের মধ্যে এটাকে চাগিয়ে দিয়ে ওইটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারে। যদি আবার বড় যদি ওই কথাটা সত্যি হয়, ক্যামেরার সামনে আমি কিছু বললাম না, তবু এটা সংবাদ মাধ্যমে যেহেতু ছড়িয়ে গেছে এই কথাটা, তার জন্য কিন্তু এটা একটা টেমপ্লেট হতে পারে। যে আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট যখন দুটো দেশের সঙ্গে কথা বলে এটা ডিক্লেয়ার করলো, তারপর 3 ঘন্টা এই সিজফায়ার থাকলো না, তার লঙ্ঘন হলো এবং আরএসপুরা, রাজৌরি সেক্টর, নশেরা, আবার কমপ্লিট হাই ক্যালিবার, আমার কাছে যে খবর আছে হাই ক্যালিবার আর্টিলারি শেয়ারিং শুরু হয়ে গেছে। এবং যেমন আপনার রিপোর্টার বললেন এবং ওমর আব্দুল্লাহ টুইট করেছে, পুরো শ্রীনগরের আকাশ লাল হয়ে যাচ্ছে উইথ লাইট। এটা কিসের লক্ষণ? আমাদের আটটু ওয়েট করতে হবে, নিশ্চিত তার মধ্যে আমরা জানতে পারবো যে পাকিস্তানকে আমরা তো বিশ্বাস করতে পারি না, যেটা সত্যি, কিন্তু এই যে সিজফায়ার ভায়োলেশন এটার মেইন রিজন কি? আমি আপনার কাছে আসছি। আমি এই ফাঁকে আপনাকে আরেকবার আপনাকে শুনিয়ে দিই, আমাদের বাকি যে প্রতিনিধিরা রয়েছেন তারা বিভিন্ন সীমান্তে ছড়িয়ে রয়েছেন, TV9 বাংলার প্রতিনিধিরা প্রাণ হাতে করে তারা এই মুহূর্তে পরপর জায়গার থেকে জানিয়ে যাচ্ছেন আমাদের ঠিক কি পরিস্থিতি। আমি সায়ন্তর কাছে যাব অমৃতসর থেকে, অর্থাৎ পাঞ্জাবের ওখান থেকে রয়েছেন সায়ন্ত। আপনাদের আগেও বলেছি সুমন রয়েছেন রাজস্থান থেকে, জ্যোতি রয়েছেন জম্মু থেকে, এরা সঙ্গে রয়েছেন আমার। আমি একবার ঝটঝট করে আবার এদের কাছ থেকে শুনে নেবো এই মুহূর্তের পরিস্থিতিটা। সায়ন্ত। একদমই অমৃতাংশুদা, দেখো পাঞ্জাবে মূলত পাঠানকোট, অমৃতসর এয়ারবেস সহ একাধিক জায়গায় কিন্তু ড্রোন দেখা গিয়েছে এবং সেই কিছুক্ষণ আগে অমৃতসর এয়ারবেসের উপর দিয়ে ড্রোন আমরা দেখতে পেরেছি। এবং তোমার গোটা এলাকা, যে অমৃতসরের মূল এলাকা আমরা দাঁড়িয়ে আছি, তুমি দেখতে পাচ্ছ যে গোটা এলাকায় কিন্তু এভাবেই অন্ধকার করে দেওয়া হয়েছে, ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। পুলিশের তরফে কিন্তু সমস্ত দোকানদারদের এসে নির্দেশ দেওয়া হলো তারা যেন দোকান বন্ধ করে দেয়, কোনোভাবেই দোকান খোলা রাখা যাবে না। যারা সাধারণ মানুষ ছিল তাদেরকে বলা হলো যে তারা যেন দ্রুত বাড়িতে ঢুকে যান এবং সমস্ত লাইট আরও সব কিছু বন্ধ করে দেন। স্বাভাবিকভাবেই এই পুলিশের তরফে কিন্তু যারা সাধারণ বাসিন্দা আছে তাদেরকে এই বিষয়টি জানিয়েছেন এবং বিভিন্ন হোটেল, তাদের ব্যবসায়ী আছে তাদেরকেও বলা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা কিন্তু সম্পূর্ণ অন্ধকার। অমৃতসর কিন্তু গত কয়েকদিন ধরে টানা ড্রোন দেখা গিয়েছে এবং এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে আকাশেই ইন্টারসেপ্ট করে ধ্বংস করেছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে অমৃতসর এয়ারবেসের ঠিক কাছেই আমরা দাঁড়িয়ে আছি, এয়ারবেসের ওপর থেকে প্রায় 7টার মতো, কিছুক্ষণ আগে 7টার মতো ড্রোন গিয়েছে, পাঠানকোটে ড্রোন হামলা হয়েছে এবং একাধিক জায়গায় কিন্তু এই পাকিস্তান থেকে ছোড়া যে ড্রোনগুলো সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাতের অন্ধকারে আকাশে। এবং তাতে কিন্তু সাধারণ মানুষ যে কিছুটা চিন্তিত, তারা কিন্তু বাড়িতে প্রবেশ করে গিয়েছেন। পুলিশের সঙ্গে থাকো সায়ন্তোষ, আমার সঙ্গে থাকো এই মুহূর্তে। আমি আরেকবার জ্যোতির কাছে চলে যাচ্ছি। জ্যোতি, আমরা যেটা খবর পাচ্ছিলাম যে শ্রীনগরে সেখানকার যে সেনা ক্যান্টনমেন্ট, মূল যেখানে ঘাঁটি সেনাদের, সেইখানে আক্রমণ শানিয়েছে বলে শোনা যাচ্ছে। অন্তত টার্গেট করেছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে। কিন্তু এই